আজ থেকে একদম ঠিক ১ বছর আগে আজকে যে মেয়েটা তোমাদের সামনে ২০২৬-এ আজকে কত তারিখ? আজকে হলো ১২ তারিখ। আর এই ভিডিওটা ছিল ১১ তারিখের। যে মেয়েটা তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছে সে মেয়েটাই ঠিক আজ থেকে এক্স্যাক্টলি ১ বছর আগে ছিল একজন খুব বড় রকমের ডিপ্রেশনের পেশেন্ট। আজকে সেই গল্পই করব। সেখান থেকে কিভাবে আমি এত দূর এসেছি, কি করেছি না করেছি এবং কেন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে গেছি, সেই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে ছিল আমাদের বাড়িতে মনসার পালন, মানে খই দইয়ের আরান্ত। খই দইয়ের আরামটাকে এটা আমরা চলতি ভাষায় বলে থাকি। মেন কথা যেটাকে বলে অরন্ধন, যেটাকে বলে, তো সেটা আজকে কিন্তু কোনো ভাত খেতে নেই। এবং মনসার পালনই করতে গেলে যে সমস্ত কিছু লাল্লানি ওই ঢ্যাঁড়স জাতীয় কচু জাতীয় জিনিস, ওই সমস্ত কিছু খাওয়া যাবে না। আটা ময়দা রুটি পরোটা কিচ্ছু খাওয়া যাবে না, এমনকি ভাতটুকুও খাওয়া যাবে না। তো ভীষণ আমি বিপদে পড়েছিলাম। সেটা তোমরা আগের দিনের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো। যারা দেখোনি তার আগের দিনের ভিডিওটা দেখলে সবটা বুঝতে পারবে। চিড়ে, সেই জন্যই আমাদের আজকের মেন খাবার হলো চিড়ে আর মুড়ি। তো তার জন্য চিড়ে তো আমি আগের দিনই নিয়ে এসেছিলাম। আর অস্মিকে আমি টিফিনের জন্য বানিয়ে দিলাম একটুখানি চিড়ের পোলাও। ও কিন্তু এটা খেয়েই যাবে বলে আমি ভেবে রেখেছিলাম যে এটা খেয়ে খাইয়েই ওকে পাঠাবো এবং টিফিনেও আমি এটাই দেবো। তারপরে আমার মেয়ে প্ল্যান চেঞ্জ করে দিয়েছিল। আর আজকের দিনে চপ ঘুগনি এই সমস্ত কিছু বানাতে হয় এবং খেতেও হয়। ওই যে বললাম, মুড়ি আর চিড়েটাই হলো মেন খাবার, ভাত রুটি পরোটা সমস্ত কিছু খাওয়া যাবে না। তার জন্য নিরামিষ ঘুগনি একটুখানি বানাচ্ছি। জানো তো, আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনেতে এটাকে তোমরা এখন এত স্ট্রং দেখতে পারো, এত একদম নিজের আত্মবিশ্বাসে আমি খুব দৃঢ় থাকি। যে মেয়েটাকে তোমরা এখন দেখতে পাও একদম শক্তপোক্ত রুক্ষ তো রসকসহীনভাবে যে মেয়েটাকে তোমরা এখন দেখতে পাও, সেই মেয়েটা কিন্তু আজ থেকে 1 বছর আগে এরকম ছিল না। সে অনেক, তার মেন্টাল কন্ডিশন অনেক খারাপ হয়ে গিয়েছিলো এবং সে পুরোপুরি একটা ডিপ্রেশনের পেশেন্ট হয়ে গেছিলো। একটা অন্ধকার জগতের মধ্যে ডুবে যাচ্ছিলো। তোমরা হয়তো অনেকেই জানো, আজ থেকে ঠিক 1 বছর আগে আমার বাবা মারা গিয়েছিলেন জ্যৈষ্ঠ মাসেতে। তার ঠিক 2 মাস আগে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়, আমার বাবা পড়ে যায় এবং 2 মাস ধরে হসপিটালেতে পুরো জমে মানুষের টানাটানি হয়। তো শেষমেশ বাবা হার মানে, আমরাও হার মানি। তারপর আমার বাবা আমাদেরকে ছেড়ে স্বর্গীয় যাত্রা করেন। তো তারপর বুঝতেই পারছো, যে কোনো সন্তান, মেয়ে হোক বা ছেলে হোক, তো তার যখন বাবা মা তার যখন কিছু হয় তখন সেই সন্তানের কীরকম হয়। কারণ আমার কাছে আমার বাবা মা যেমন, তোমার কাছে তোমার বাবা মা তেমন। প্রত্যেকটা সন্তানের কাছেই তার বাবা মা সমান। তো সেরকমভাবে সেই বাবা বা মায়ের যদি কিছু একটা হয়ে যায় তাহলে তার মেন্টাল কন্ডিশন কীরকম হতে পারে সেটা সবারই জানা, কিন্তু অনেক মানুষের অজানা। তাদেরকে আমি অমানুষ বলি গণ্য করি, কারণ 2 হাত পা থাকলে আমি বারবার বলি না তারা মানুষ হয় না, মান হুঁশ সব কিছুই থাকলে তারা মানুষ হয়। তো সেই রকম একটা সময়তেও যখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিলো, আমার সারা পৃথিবী জুড়ে মনে হচ্ছিলো কেউ কোথাও নেই, পুরো অন্ধকার। আমার জীবনে বেঁচে থাকারই কোনো লক্ষ্য ছিল না। শুধু আমি বাঁচছিলাম আমার ছোট্ট একরত্তি মেয়েটার জন্য। কারণ অস্মি তখন আরও ছোটো ছিল, নিজে সেরকমভাবে কোনো কিছুই করতে পারে না। কারণ আমার যদি সেই সময় কিছু হয়ে যেত তাহলে আমার বাচ্চাটার কি হতো। আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি আমার ফোনটাকেও প্লাগে আমি চার্জ দিতে পারতাম না। মনে হতো যেন যে কি ওই যে সকেটটাতে আমি চার্জারটা প্লাগ করব, সেই সকেটটাও যেন দুলছে নড়ছে, সব সময় কন্টিনিউ আমার মাথা ঘুরতো। এবং আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনেতেও কিন্তু আমি আমার বাড়ির কাজ তো সমস্ত কিছু রয়েইছে, অস্মিও ছোটোই ছিল, আরও ছোট ছিল, এবং রান্নাবান্না সব কিছু কিন্তু আমি নিজে একা হাতে করেছিলাম। এবং এতটা পরিমাণে শরীরটা খারাপ ছিল যে যতক্ষণ আর কি রান্না করার ছিল, রান্নাঘরে খুন্তি নাড়া ছিল, ততক্ষণ আমি খুন্তি নাড়ছিলাম। এবং বাকিটা সময় কিন্তু আমাদের পশ্চিম দিকের যে ঘর, তো সেই ঘরেতে কিন্তু আমি শুয়ে পড়ছিলাম। আর সেই সময় চলছিল কিন্তু আমার ঘুমের মেডিসিন না খেলে কিন্তু আমার ঘুম আসতো না। তবে এটা কিন্তু আমাকে ছাড়িয়েছে আমার বোন। কারণ আমার বোন আমাকে বলেছিল, দিদি তুই যদি এইভাবে ঘুমের ওষুধ প্রত্যেক দিন খেতে থাকিস, এটা তোর একদিন অভ্যাসে পরিণত হবে এবং তুই কিন্তু এই অভ্যাসটা আর ছাড়তে পারবি না, তখন তোর ঘুমের ওষুধ না খেলে কিন্তু তোর ঘুম আসবে না। তাই আর কি আমি আস্তে আস্তে সেটা থেকে বেরিয়ে আসি। এবং জানো তো, এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে কিন্তু আমাকে অনেকে সাহায্য করেছে। তাদের কথাগুলো আগে বলি। যেমন হলো আমার এক বোন বলতে পারো, সেই বোন আবার আমাদের গ্রামেই, আমার শ্বশুরবাড়ির গ্রামেই সে বউ হয়ে এসেছে। তার কবিতা এবং অনেকের গান, অনেকের মোটিভেশনাল স্পিচ এবং তোমাদের পজিটিভ কিছু কমেন্ট, যেগুলো আমার মনে পুরো গেঁথে গিয়েছিল। তো তার জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আমাকে ওই অন্ধকার জগৎ থেকে টেনে বার করার জন্য। এবং তার সাথেও ছিল আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, আমার শুভাকাঙ্ক্ষীরা। তো জানো,
সেই সময়তে, যে সময়টা আমার মেন্টাল কন্ডিশন এতটা ডিস্টার্ব ছিল, সেই সময় তো কিছু মানুষ আমাকে মেন্টালি অনেক টর্চার করেছে। হ্যাঁ, এই কথাটা আমি সোশ্যাল মিডিয়াতে বলছি এবং এবং আমি জানি এটা সবাই দেখবে, কিন্তু তা সত্ত্বেও আমি সেটা বলছি এত ওপেনলি যে হ্যাঁ, আমাকে মেন্টালি টর্চার করা হতো। খুব মেন্টালি টর্চার আমি সেই সময় হয়েছি, কারণ আমি মানে এটা ভেবে উঠতে পারতাম না যে মানুষের এত বড় একটা বিপর্যয়ের সময় কিভাবে সবাই এত মানে হাসি খুশি থাকতে পারে, এবং এত বড় একটা বিপর্যয়কে তারা তাদের জয় কিভাবে ভাবতে পারে। মানে আমার বাবা মারা গিয়ে নাকি তাদের অনেক জয় হয়ে গেছে, মানে তারা অনেক হ্যাপি, তারা খুব খুশি যে আমার বাবা মারা গেছেন। তো এইগুলো যখন চোখের সামনে দেখতাম, সত্যি আমি মেন্টালি খুব আর কি আরও ভীষণ ভীষণ আমি ভেঙে পড়ছি। ছাড়াও কিছু কিছু মানুষজন রয়েছেন যাদেরকে সমাজ আমার ভীষণ আপনজন বলে মনে করে, একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে তারা আমার খুব আপনজন নাকি, কিন্তু তারাও আমাকে একটা মাত্র ফোন করেও খবর নেয়নি যে হ্যাঁ এটা হলো ওটা হলো। কারণ আমার বাবা তো মানে আজকে জাস্ট অ্যাক্সিডেন্ট হয়েছে বা তারপরের দিনই তিনি গত হয়েছেন এমনটা তো না, একটা দীর্ঘ প্রসেস চলেছে, দীর্ঘদিন ধরে ব্যাপারটা হয়েছে। তো তারা আমাকে কোনোদিন আজ পর্যন্ত একটা ফোন করেও খবর নেয়নি, টিল ডেট আজও পর্যন্ত কোনো দিন কোনো খবর নেয়নি যে হ্যাঁ তোমার বাবার কী হয়েছে বা কী নাকি। তো তাদেরকে আবার আমাকে আগে সবার আগে তাদেরকে রাখতে হবে তাদের সেই লিস্টে, যে তারা আর কি আমার সব থেকে বেশি আর কি আপনজন। তো আমার মেয়ে এখানে কী করছে একটুখানি ছোট্ট করে বলে দিই। উনি এখন পুজো করবেন, এই জীবনে প্রথমবার, আর আমারও জীবনে প্রথমবার যে আমার মেয়ে পুজো করবে। প্রচুর বায়না করছিল যে ও পুজো করবে বলে, একটার পর একটা ফুল তুলেই যাচ্ছে, কিছুতেই ওকে আটকাতে পারছিলাম না। তারপর মনে মনে ভাবলাম যে ভগবানই হয়তো চাইছেন যে ওর হাত থেকে আজকে পুজো নেবেন। একটা টাইম ওকে আমি মানা করেছিলাম ঠিকই, কিন্তু তারপর কিন্তু আমি ওকে আর মানা করিনি। আমি বললাম যে ঠিক আছে, তুমি যখন পুজো করতে চাইছো, তাই করছো যখন সুন্দর করে করো। তাই ওকে আর বারণ কিছু করিনি। ও এখানে তুলসী মন্দিরে পুজো দিল, তারপর কি ভাবছিল কে জানে। তারপর আবার এসে আমি এখানে একটা চেয়ার দিয়ে দিই, ও চেয়ারের ওপরেতে উঠে দেখো সমস্ত ঠাকুরকে খুব সুন্দর করে পুজো করছে, এবং তার সাথে সাথে ও যতটুকু মন্ত্র শিখেছে ততটুকু মন্ত্র বলছে। মানে আমি যেমনভাবে পুজো করি সেটা তো আমাকে দেখেছে, সেটা দেখে আর কি ও করার চেষ্টা করছে। এটা দেখে আমার এত ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে রাখি। पार्वती नमः माथाय सा पार्वती 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 नमः शिवाय परत देशनाथाय गोविंदाय नमो नमः परत देशनाथाय गोविंदाय नमो नमः परत ও যখন পুজোগুলো করছিল তখন কিন্তু আমি ওর কাছে একদমই ছিলাম না, জাস্ট ক্যামেরাটাকে সেট করে দিয়ে আমি কিন্তু বাইরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসনপত্র ধোয়া, এই সমস্ত কিছু কাজ করছিলাম। ও এসে না একা একা এইভাবে তোমাদের সাথে, মানে তোমরা যেটা এখন দেখছো আমিও কিন্তু তোমাদের মতনই ফোনেতেই দেখছি যে ও কীভাবে আর কি পুজো করছিল, কীভাবে মন্ত্র বলছিল। এটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে ও এইভাবে সব কিছু শিখেছে বা শিখছে। বাচ্চারা কী বলো তো, দেখে দেখেই শেখে। এর আগে একজন কমেন্ট করেছিলে, আর তারপরে কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না, মেবি তুমি ডিলিট করে দিয়েছো। যখন কমেন্ট করবি তাহলে ডিলিট করার কি দরকার ছিল। তো যাই হোক আর কি, তো ও এই সমস্ত কিছু দেখে অনেকেই হয়তো বলবে বাবা মেয়ের একদম গুণগানে একদম পঞ্চমুখ হয়ে যাচ্ছে। আমি হলাম ওর মা আর ও হলো আমার মেয়ে, তো আমি ওর গুণগান করবো না তো কি ওর কি দুর্নাম করব? কোনটা এক্সপেক্টেড, গুণগান করা না বদনাম করা? ওরে বালিয়া না, খুব সুন্দর লাগছে তো, ঠাকুর খুব পছন্দ করেছে তো, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ কি হলো, ঠাকুরকে খেতে দেওয়া হয়নি?
ঠাকুরকে মা খেতে দিয়ে দেবে। তুমি এই যে পুজো করে দিয়েছো, দিদি আমাকে এটা দিদি ঠাকুর এটা দিনি ঠাকুরকে মা মা খেতে দিয়ে দেবে। ঠাকুরের প্লেটটা কোথায় ভরে রেখেছিস? পুজো করার শেষে হঠাৎ করে মনে পড়েছে যে ঠাকুরকে তো খেতে দিতে হবে, তাই আর কি। আর উপর থেকে তো পারতো না, তাই আমি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। আর একটুখানি গ্লাসে করে ঠাকুরের জলও এনে দিলাম, বললাম তুমি ঠাকুরকে সুন্দর করে দিয়ে দাও। তারপর আর কি ওর যেমনভাবে প্রণাম করে তো সেভাবেই আর কি করছিল। এটা কিন্তু আমার জীবনেও প্রথম, আর অস্মির জীবনেও কিন্তু প্রথম। এর আগে কিন্তু অস্মিকে আমি এর আগে এইভাবে পুজো করতে কখনো দেখিনি। ও এত সুন্দর করে পুজো করবে সেটাও কিন্তু আমি বুঝতে পারিনি। যাই হোক, আজকে পুজোটা না হয় আমার মেয়েই করলো, আর আমার মেয়ের হাতেই পুজো পেলো আজকে ঠাকুর। যাই হোক, চলো তোমাদের সাথে আমি যেটা শেয়ার করছিলাম, জানো তো যখন আর কি আমার বাবার কাজ হয় তখন অনেকেই তো মানে তারা তো খবরই নেয়নি, তা যাবে মানে যাওয়ার তো কোনো কথাই নেই। তা সত্ত্বেও আমরা আমাদের দিক থেকে কর্তব্য করেছিলাম, তাদেরকে ইনভাইট করেছিলাম। তারা ইনভাইট রাখেনি, আসেনি, সেটা ভালো কথা, কোনো অসুবিধা নেই। তারা নিজেদের যা ভালো লেগেছে তারা করেছে। এবং তা সত্ত্বেও কেউ এসেছিলেন, তো তারপর তাদের মধ্যে থেকে কেউ গিয়ে আবার সেটা নিয়ে আবার অনেক কথা রটিয়েছিলেন, এবং সেটা নিয়েও আমাকে অনেক রকমভাবে মেন্টালি প্রেশারাইজ করা হয়। আজকে আমি এতটা হাসি খুশি আমার বাচ্চাটাকে নিয়ে, আমি যেমনভাবে আমার দিনগুলো কাটছে এইভাবেই যদি দিনগুলো কেটে যায়, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার জীবনে। তো তখন আমি ভাবছি, মানে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এডিট করছি, আর ভাবছি আজ থেকে 1 বছর আগে এই হাসিটাই আমার মুখেতে ছিল না কিছু মানুষের জন্য। এক তো আমার বাবার ওরকম হয়েছিল, তো তারপরও সেই সময়টা মানুষ সহানুভূতিশীল হয় একটা মানুষ আর একটা মানুষের ওপরে, কিন্তু তারা সহানুভূতিশীল না হয় আরও বেশি মেন্টালি প্রেশারাইজ করছিল। তো আমি জানি না যে ওরকম একটা শোকের বাড়িতে গিয়ে যে মানুষগুলো আর কি এরকমভাবে ক্রিটিসাইজ করেছেন বা অনেক কিছুর বদনাম অনেক কিছু রটিয়েছেন, আমি বুঝতে পারি না যে ওনারা ওরকম একটা শোকের মধ্যে গিয়ে, ওরকম একটা শোকের বাড়িতে গিয়ে ওনারা কী এক্সপেক্ট করছিলেন আমার সত্যিই জানা নেই। কান্না করে না, কান্না হয় না, আমি মিথ্যে কথা বলছি মা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই হবে স্মাইল। এরকম স্মাইল। কেমন করে স্মাইল করে? কেমন করে স্মাইল করে? কেমন করে স্মাইল করে? আমি আজটা ঘরটা দেখতে আচ্ছা, কেমন করে কাঁদতে দেখি, কেমন করে কাঁদে, আর কেমন করে স্মাইল করে, আর কেমন করে রাগ করে, আর কেমন করে লজ্জা পায়। সব জানে রে বেটা। বাপরে, মেয়েটার মধ্যে সব জানে রে। ধরে বসো, ধরে বসো, ধরে বসো। তোমরা এখন ফ্যানের আওয়াজ পাবে, কিন্তু পেলেও না আমার এখন কিছু করার নেই, কারণ আমাকে ভীষণ ভীষণ গরম করছে। ডিজিটাল ইন্ডিয়া হয়ে যত না উপকার হয়েছে, হ্যাঁ উপকার অবশ্যই হয়েছে, উপকার আমিও অনেক কিছু ভোগ করছি একজন সাধারণ মানুষ হিসেবে, কিন্তু তার সাথে সাথে কিছু খারাপও হয়েছে। সার্ভার ডাউন, সার্ভার অফ, এটা ওটা করে করে প্রায় আজকে প্রচুর রোদ দিয়েছে, প্রচুর, মানে সে মনে হচ্ছে না সেই কী বলবো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো এত প্রখর রোদ। তো সেই রোদে তাপে পুড়ে তো লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম,
তো লাইন দিয়ে দাঁড়ানোর পর মানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট সেই লাইনে দাঁড়িয়ে এত কিছু কাণ্ড করার পর যখন আমার টার্ন এলো, বা আমার আগে থেকেই আর কি 2-3 জন, তাদেরও সব ফেল ফেল ফেল, আলটিমেটলি আমারও ফেল। এতক্ষণ টাইম এত কষ্ট করে দাঁড়ালাম, ফেল। তো যাই হোক, চলো, এতক্ষণ না আমার সমস্ত কিছু কাজকর্ম হয়ে যেত। প্রচণ্ড গরম করছে আর এখন 11:30 মতো বাজছে, কিন্তু এখন এই জাস্ট আমি ফিরলাম, মানে মেয়েকে দিয়ে ফিরে গেছিলাম, তারপর এলাম, খেয়ে একটুখানি ভিডিওটা এডিটিং করলাম, তারপরে হঠাৎ করে মনে পড়লো অশ্বিন বাবাকে ফোন করে একটুখানি শিওর হতে বললাম, সে শিওর হলো। তারপরে আমি গেলাম, গিয়ে আবার আমাকে কাল যেতে হবে, মানে ভাবো তো, কিছু করার নেই। তো চলো, এখন যে সমস্ত কাজগুলো আমার পড়ে রয়েছে সেই কাজগুলো একদম এইভাবে করে নিই। এইভাবে চুটকি বাজারে যদি কাজগুলো হয়ে যেত তাহলে কত ভালোই না হতো। চলো কাজগুলো করে নিই, সবার আগে ড্রেস চেঞ্জ করতে হবে, তারপর সব কাজগুলো কমপ্লিট করে আবার স্নান টান করে মেয়েকে আনতে যাবারও কখন যে সময় হয়ে যাবে মানে ভাবতেই পারবো না। কাজগুলো করে নিই। আবার জানো তো, যে সমস্ত মানুষেরা এরকম ধরনের আমার মানে ওইরকম শোকের বাড়িতে গিয়ে অনেক কিছু আর কি বদনাম রটিয়েছিলেন, মানে ওইরকম শোকের বাড়িতেও তারা আর কি অনেক কিছু বদনাম রটানোর জিনিস খুঁজে পেয়েছিলেন। তারপর যখন আমি সেই জিনিসগুলো ফোন করে ক্রস চেক করি যে কেন এগুলো হয়েছে, বা এরকম কিছু একটা হয়েছে কি না, কেন বলেছেন বা কী না কী, কারণ আমারও জানা দরকার যে আমার ফ্যামিলি থেকে কেউ কীভাবে কী সব করে বেরিয়েছে আমার চোখের আড়ালে। কারণ সেই সময় তো আমার কাউকে দেখারও মতো সময় ছিল না, বা মেন্টাল কন্ডিশন এমনও নয় যে কে কী করছে না করছে সেগুলো আমি সব কিছু দেখে বেড়াবো। তারপর সেগুলো ক্রস চেক করেছি বলে নাকি আমি খারাপ হয়ে গেছি। কেন আমি ক্রস চেক করব? আসলে ওনারা বদনাম রটাবেন সেটা কোনো ফ্যাক্টর না, সেটা একদম ঠিকঠাক আছে, কিন্তু আমি ক্রস চেক করেছি সেটা আর কি খারাপ হয়েছে। আবার আমার বাবার যখন যেদিন আর কি আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান, সেদিন কিন্তু আমি কাউকে কোনো রকমভাবে কোনো একটা সিঙ্গেল পার্সনকেও ফোন করে বা কোনো রকমভাবে খবর দিইনি, কারণ সেরকম সেই কন্ডিশনেই আমরা কেউই ছিলাম না, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ কেউ এরকম কন্ডিশনে ছিল না, কারণ আমাদের মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে, পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সেই সময় আমাদেরকে কাউকে ফোন করে খবর দেওয়া ইম্পসিবল। তারপরেও কিছু কিছু মানুষ আর কি গেছে, তাদের দায়িত্ব কর্তব্য যতটুকু থাকার সেগুলো তারা অবশ্যই পালন করেছেন, কিন্তু তারপরও সেটা নিয়ে আমাকে এত কটাক্ষ, এত বিদ্রূপ, এত মেন্টাল প্রেশার দেওয়া যে কেন এই কাজগুলো আমাকে মানে আমার জন্য করা হবে। আচ্ছা, আমি তো কাউকে বলিনি পায়ে ধরে বা হাতে ধরে যে হ্যাঁ আমার জন্য এই কাজগুলো করতে হবে। তারা যেটা ঠিক মনে করেছেন তারা সেটা করেছেন, এবং তারা মানে অন্যরা সেটা সেই কর্তব্য, ওনাদের যেটা দায়িত্ব কর্তব্য ছিল সেটা পালন করেছেন বলেও নাকি সেটা আমি খারাপ। তো আমি না এই ফ্যাক্টগুলো না ঠিক বুঝতে পারি না, যেগুলো কেন হয় বা কেন করেন, বা তারা কী ভাবেন মানুষের ওইরকম একটা বিপর্যয়, ওইরকম একটা দুর্দিনেতেও মানুষ কীভাবে হাসতে পারে বা তাদেরকে নিয়ে মজা করতে পারে, এবং এত বড় একটা বিপর্যয়কে তাদের কীভাবে জয়, তাদের খুশি, তারা কীভাবে এত হ্যাপি হতে পারে, মানে আমি না ঠিক বুঝতে পারি না। মানুষের এত বড় দুঃখ দেখে ওই মানুষগুলো কীভাবে আর কি খুশিতে থাকতে পারে বা খুশি কীভাবে হতে পারে, এই সমস্ত জিনিসগুলো দেখে, মানে যেগুলো আমাদের স্বপ্নেও কল্পনা আমরা করতে পারি না। তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমি গেছি সেই সময়েতে। তো আমি এই দিনগুলো কোনো দিনই ভুলবো না। এক হচ্ছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, বা আমার বিফোর প্রেগনেন্সি বলতে পারো, আফটার প্রেগনেন্সি বলতে পারো, বা প্রেগনেন্সি টাইমে বলতে পারো, সেই সময়টা, এবং আমার বাবা যখন মারা গেছেন বা তার আগের যে 2 মাস বা তার পরের সময়গুলো, ওই দুটো ফেজ আমার জীবনে, ওই দুটো ফেজ আমি জীবনেও ভুলবো না। আর ওই দুটো ফেজে আমাকে যে সমস্ত মানুষগুলোর কাছ থেকে আমি যে ধরনের যে ব্যবহারগুলো পেয়েছি, আমার আমৃত্যুকাল পর্যন্ত সেই ব্যবহারগুলো থেকেই যাবে। যতই আমার সমাজ আমাকে বলে যাক যে এরা তোমার আপনজন হোক, এরা তোমার সব থেকে বেশি কাছের মানুষ হোক, আমি কারো কথাই শুনতে রাজি নই। হ্যাঁ, আমি খারাপ, তো আমি খারাপ হয়েই থাকতে চাই। আবার জানো তো, আমরা যখন ছোট ছিলাম তখন না দুর্গাপুজোর সময় সাপ খেলা দেখাতে আসতো, সেখানে অনেক ধরনের সাপই আর কি সাপুড়ারা রাখতেন, কিন্তু তার মধ্যে ছিল দুমুখ সাপ বলে একটা সাপ, যেটা পাহাড়ি এলাকায় চা বাগানে পাওয়া যেত। সেটার প্রতি আমার খুব ইন্টারেস্ট থাকতো, কারণ দুদিকেই আর কি দুমুখ সাপ, তারা দুদিকেই আর কি সাপে কামড়াতে পারতো। তো এখন আমি এই সমস্ত সিচুয়েশনগুলো দিয়ে পেরিয়ে যাওয়ার পর বুঝতে পারি সেই সাপগুলো তো আরে তুচ্ছ মামুলি ব্যাপার, কিন্তু আসল বিষধর আসল দুমুখ সাপ তো আমাদের সমাজেই ঘুরেফেরা করছে, আমাদের চারপাশে, যাদেরকে আবার সমাজ আমাদের আপন মানুষ বলে তকমা দিচ্ছে। বাইরের মানুষের কাছে এত ভালো ব্যবহার করে যাচ্ছে না, তাদের থেকে ভালো মানুষ, তাদের মতো পিওর সোল এই পৃথিবীতে থাকতেই পারে না। কিন্তু তারপর ঘরের মধ্যেই যখন সেই মানুষগুলো আসছে, তো তাদের মতো বিষাক্ত, তাদের মতো নিকৃষ্ট জীব এই পৃথিবীতে থাকতে পারে না। সেই রকম দুমুখ সাপ আমার আশেপাশেই ঘোরাফেরা করে, সবার আশেপাশেই ঘোরাফেরা করে। সেগুলোকে কেউ চিনুক বা না চিনুক, যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে, তারা ঠিক ভালোভাবেই বুঝতে পারে যে দুমুখ সাপগুলো আসলে কারা।
তো যাই হোক, আজকে মা মনসার দিন, আমি আর এই সমস্ত কথা নিয়ে বলতে চাইছি না, কিন্তু মনে হলো যেগুলো বলি, কারণ আজকে ঠিক 1 বছর আগে আজকের দিনে আমার মানে মেন্টাল কন্ডিশন ঠিক কতটা খারাপ ছিল। ঠিক একটা বছর, দেখো একটা বছর পর আমি ঠিক এই পর্যায়ে এসেছি। তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সমস্ত পরিবার বলো, আমার হাজব্যান্ড বলো, আমার মেয়ে বলো, আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী, তাদেরকে প্রচুর প্রচুর ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ তারা না থাকলে হয়তো এই স্টেজটাই আমি আসতে পারতাম না, বা ওই অন্ধকার জগৎ থেকে আমি আর ফিরতে পারতাম না, নিজেকে ফেরাতে পারতাম না। এই সমস্ত খাবারের আয়োজনই আর কি ছোটো করে আমি করতে পেরেছি। ওর সঙ্গে বাবা থাকলে হয়তো আরও অনেক কিছু আয়োজন করতে পারতাম, কিন্তু ও যেহেতু বাড়িতে নেই, তাই যতটুকু আর কি ছোটো করে আয়োজন করতে পেরেছি। নিয়মটা তো পালন করতে হবে, তো সেটাই আর কি। তো একটুখানি গুড়, একটুখানি চিড়ে আগে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটুখানি কলা, এই সমস্ত কিছু দিয়ে মেখে দিলাম। আর এই ফলগুলো তো নিয়ে এসেছিলাম কালকে, তোমরা তো দেখেইছো। আমগুলো কিন্তু আমার কাকু নিয়ে এসেছিলো, শসাটা আমার বাড়িতেই ছিল, এই মিষ্টিগুলো আমার কাকু নিয়ে এসেছিলো। তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের ফলারটা আর কি হয়ে গিয়েছিলো। এদিকে মহারানী দেখো, ও কিন্তু একদমই দুপুরবেলা এই সমস্ত কিছু খেতে পারছিল না। খাবো তো প্রচুর করছিল, ওই চোখে দেখে আর কি, চোখে খিদে যাকে বলে, তবে সেরকমভাবে কোনো কিছুই খেতে পারেনি। ওই অল্প মতো খেয়েছিল, কারণ দুপুরবেলায় তোর ভাত খাওয়ার স্বভাব, আর সেই বাচ্চা যদি দুপুরবেলায় এই সমস্ত কিছু আর কি খেতে দেওয়া হয়, সে আর কতটুকু খাবে। ওই ইঁদুরের মতো, পাখির মতো একটু একটু করে সব কিছুই মুখে দিয়েছিল, ঠুকরেছিল। তো এই হলো আর কি, এইভাবেই আমাদের নিয়ম রক্ষাটা আর কি হয়েছিল। সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই, যেহেতু আমি একটা এত বড় অন্ধকার থেকে আলোর জগতে আমি এখন ফিরে এসেছি, তোমাদেরকে আমি একটা কথাই বলবো আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে। যে সমস্ত মানুষেরা বাইরের মানুষের কাছে একদম আলো করে থাকে, তাদের কাছে মানে এত ভালো ব্যবহার করে, তাদের থেকে ভালো মানুষ আর হয় না। আর ঘরেতে এলেই তারা কালো, তাদের থেকে বিষাক্ত মানুষ আর হয় না এই পৃথিবীতে। এই মানুষগুলোর থেকে না অনেক অনেক দূরে থাকবে, অনেক দূরে থাকবে। আমিও অনেক দূরে থাকার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, কিন্তু চেষ্টা আমাদেরকে করতেই হবে। কারণ সেই সমস্ত মানে জীবগুলোকে, মানুষ তো বলা যাবে না, সেই সমস্ত জীবগুলোকে আমাদের জীবনে যদি আমরা জায়গা দিই, তাহলে আমাদের জীবনটা জাস্ট নরক হয়ে যাবে। কারণ নিজেদের ক্ষতি আগে হবে, যেমন আমার হচ্ছিল। কারণ আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে একটা মানুষ ডিপ্রেশনে চলে গেলে তার ঠিক মেন্টাল কন্ডিশনটা কী হতে পারে, তার শরীরটা ঠিক জাস্ট কী হতে পারে। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চলে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, এবং বারবার করে বলছি, নিজের মনের যত্ন নিও।